ইসকনের মুখপাত্র জনাব চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু ইসকনের একজন মুখপাত্র হিসেবে কাজ করেছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত সন্দেহে তাকে গ্রেপ্তার করে কোর্ট। আসামি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওনার পক্ষে যে আইনজীবী আদালতে লড়েছে, আমরা আজকে তার বিষয়ে কথা বলবো। কলকাতার একটি গণমাধ্যমে এবং বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমের প্রতিনিধিরা কলকাতায় কিন্তু তার একটি সাক্ষাৎকার রেকর্ড করেছে। সাক্ষাৎকারটি কেমন ছিল আমরা একটু দেখে আসি। নেওয়া ছিল 5ই আগস্ট। দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটা প্রশ্ন উঠছে খুব, যেহেতু বিভিন্ন সংবাদমাধ্যমে আপনি বলেছেন যে আপনার পরিবার এখানে থাকে, সেক্ষেত্রে আপনার পরিবার ও আপনার ছেলেরা সম্ভবত এখানে থাকে, তার ছেলেরা, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ছেলের এখানকার নাগরিক, সেটা কিভাবে সম্ভব হলো? মানে কোন আরে আমি যখন ছোটবেলায় ওরা দিল 5 বছর 10 বছর, তখন আমি ওকে এখানে পাঠিয়েছি সে লেখাপড়া করার জন্য, সেখানে নাগরিক হয়ে গেছে। কিন্তু আমি তো সেটা ভাবে পাঠাই নাই। সে বাই ডিন্ট অফ বার্থ যেভাবে হোক সে 5 বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি। সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে। হ্যাঁ, এখন তার বয়স হলো 36। মানে তখন ওইটার মতো মানে বাংলাদেশের ক্ষমতায় কারা ছিল সেই সুবিধে? হ্যাঁ, বাংলাদেশের সেই সময় ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগ তো ছিল। তখন বোধহয় আওয়ামী লীগ ছিল। তাহলে আপনি আওয়ামী লীগ ছিল, আপনারা মনে করেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল, তা সেই সময় আপনি কেন তাহলে পরিবারের কাউকে পাঠাবেন না? তখনও সেফ ছিল না। সেফ ছিল না, তখনও সেফ ছিল না। আওয়ামী লীগের আমলে হিন্দুরা সেফ ছিল না। এরশাদের আমলও সেফ ছিল না। এরশাদ যখন এখানে বাবরি মসজিদকে নিয়ে যেই কাণ্ড ঘটিয়েছে, 1000 মন্দির ভেঙেছে, কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন? মানে সব দোষ, যত দোষ নন্দ ঘোষ, মানে এটা আপনাদেরই দোষ। সেই তুলনায় তো 5ই আগস্টের পর যে দুর্গাপুজো এবার হলো, এবার তো কোনো রকম ভাঙচুর, কোনো রকম হয়েছে হয়েছে। আমি কয়টা দেখাবো আপনারে? হ্যাঁ। দর্শক, এই সাক্ষাৎকারে একদম স্পষ্ট যে তার পুত্র সন্তান তিনি কিন্তু ভারতের নাগরিক, তার কন্যা তারাও কিন্তু ভারতের নাগরিক, অর্থাৎ তিনিও কিন্তু ভারতের গুপ্ত এজেন্ট হতে পারে, এমনটা সন্দেহ কিন্তু আপাময় জনগণ এখন করছে। আমার ধারণা মতে যে, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে, হিন্দুরা ভয় পাচ্ছে, বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু তারা মুখ খুলছে না। চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে। আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনত না, আমাকেও কেউ চিনত না। এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি লয়ার হিসেবে, আমি নট অনলি লয়ার, আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার। সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা, মানুষের পাশে থাকা করেছিলাম। কিন্তু 71 মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। আমরা মনে করেছি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলে থাকবো। যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার, না এটাকে বলে ইন্টারিম গভর্নমেন্টে, এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে এটার কোনো ভিত্তি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। এইভাবে সরকার চলতে পারে না। এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম, আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে। আমাকে প্রথম ঢুকতেই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ, ওনাকে ধন্যবাদ দিয়েছি। পুলিশ শুধু এইবার নয়, পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে, আমাকে হেল্প করে। অনেক কাজ হয়েছে বাংলাদেশে, এবং হেল্প করে, আমাকে করে, বিশেষ করে আমার সংগঠনকে করে। তিনি যেহেতু ভারতের প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং ভারতের কথা মতোই কিন্তু কাজ করছে। আমরা যেমনটা দেখছি যে তিনি তার কথার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই বলেছেন যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নেই, বাংলাদেশে হিন্দুরা ঠিক মতো থাকতে পারছে না। অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশের যে বর্তমান, তিনি কিন্তু এটা রীতিমতো দেশবিরোধী কাজ। এবং এমন একজন ব্যক্তি যিনি তার আপাদ মস্তক ভারত প্রেম এবং তার সন্তানরা পর্যন্ত বাংলাদেশি নয়, এমন একজন মানুষ তার বিরুদ্ধে লড়ছে। দেশের আরও যে সরকার পক্ষের যে উকিলরা তারা কিন্তু তার বিরুদ্ধে লড়ছে, এবং তিনি কিন্তু আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে লড়ছে না, অর্থাৎ একজন দেশ বিরোধীর পক্ষপাতিত্ব করছেন তিনি।
এটা রীতিমতো অন্যায়। এবং এমন একজন ব্যক্তি তিনি কি করে চট্টগ্রাম কোর্টে তিনি উঠতে পারেন, এবং তিনি ভারতের একেবারেই এজেন্ট। তার কথা একদম স্পষ্ট, তার বিভিন্ন সাক্ষাৎকারে ফুটে ওঠে বাংলাদেশের বিরোধিতা। বাংলাদেশি হিন্দুরা নিরাপদে নয়, বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এবং তার সন্তান যে ভারতীয় নাগরিকত্ব পেল তার একটা কারণ লজিক দেখিয়েছেন তিনি। লজিকটি এমন হচ্ছে যে বড় হয়ে সে যদি এমন আশঙ্কা করে যে বাংলাদেশ তার জন্য নিরাপদ নয়, তার জন্য আগের থেকেই তার ভালো লাগতো যে ভারতে যাবে, সে ভারতে গিয়ে লেখাপড়া করবে। এটা কোনো কথা? এটা একজন দেশপ্রেমিকের কথা, একজন বাংলাদেশের আইনজীবী হয়ে, সুপ্রিম কোর্টের আইনজীবীর কথা এটা হতে পারে? অবশ্যই এর মধ্যে কোনো না কোনো ভারতের ষড়যন্ত্র রয়েছে। অবশ্যই আমাদের এই বিষয়টা খতিয়ে দেখতে হবে, নাইলে অতি শীঘ্রই আমাদের জন্য আমাদের কূটনৈতিক ব্যবস্থা কিন্তু ভেঙে যাবে। এবং আমি আবারও বলছি, এই যে ব্যারিস্টার রবীন্দ্র ঘোষ যিনি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, পক্ষের আইনজীবী, ইনি পুরোপুরিভাবে দেশ বিরোধী চক্রান্তের সাথেই কিন্তু লিপ্ত, এবং তার যে আসামি সেও দেশবিরোধী চক্রান্তের সাথে লিপ্ত, এবং সে নিজেও দেশবিরোধী চক্রান্তের সাথে লিপ্ত। এটা একদম স্পষ্টত বলা যায়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা দ্রুতই নিতে হবে, নাহলে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থা অতি শীঘ্রই ভঙ্গুর হয়ে যাবে।